নমস্কার দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে দারুণ একটা ঘটনা নিয়ে। তবে সবার কাছে আমি দুঃখিত, গতকাল আমি ভিডিও তোমাদের দিতে পারিনি, কারণ তোমরা সবাই আশা করি জানো আমার শরীরটা খুবই খারাপ। আমি কালকে গেছিলাম ডাক্তার দেখাতে, যদিও এখন একটু সুস্থ আছি। আজকে চলে এসেছি তোমাদের নিয়ে অদ্ভুত কি অলৌকিক কি দৈবিক কি ভৌতিক আমি নিজেও জানি না। আজকের ঘটনাটা তোমরাই বলবে তোমাদের কি মনে হয়েছে। তো বেশি কথা বাড়াবো না, সোজা যাবো আজকে ঘটনায়। প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দাও, অবশ্যই ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আজকের ঘটনায় আসি। আজকের ঘটনাটা আমাদের হাসনাবাদ থেকে পাঠায় হচ্ছে মিন্টু গোস্বামী। মিন্টু গোস্বামী দাদা ভাই আমাদের ঘটনা পাঠায়, বলে আমাদের সাথে ঘটনাটা ঘটেছিল 2020-তে বৃন্দাবনে গিয়ে। হ্যাঁ, 2020-তে বৃন্দাবন ঘুরতে যায়, কারণ সেটা ছিল প্রথম একটা বৃন্দাবন ট্রিপ। বলে আমরা প্রায় বছরে একবার দুবার করে নানা জায়গায় ঘুরে বেড়াই, তো আমরা পুরো পরিবার সহকারে ঘুরতে যাই। তো সেরকম ভাবে আমার যে ঠাকুমা, ওনার দীর্ঘদিনের একটা আশা ছিল, সেটা হচ্ছে বৃন্দাবন যাবেন। কারণ বয়স হলে যারা বাড়িতে আমাদের গুরুজন থাকেন, তারা কিন্তু ঠাকুরের চরণে একবার যাওয়ার জন্য, তো সেরকম ভাবে আমার ঠাকুমা অনেক জায়গায় ঘুরেছে। পুরী বলো, মথুরা বলো, কাশী বলো, এমনকি বৃন্দাবন যাওয়ার জন্য অনেক প্রস্তুতি নিয়েও কিন্তু যাওয়া হয়নি। কিন্তু 2020-তে আমরা সবাই মিলে প্ল্যান করলাম এবার বৃন্দাবন যাব, কারণ আমার ঠাকুমাকে আমরা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসি। তো সেরকম ভাবে ঠাকুমার শরীরটাও ঠিকঠাক থাকে না, বয়স হলে যেটা হয়, সেরকম ভাবে ঠাকুমাকে নিয়ে 2020 ঠিক মার্চ মাসে আমরা চলে যাই বৃন্দাবন। বেশ গরম। এবার ঘটনাটা ঘটে বৃন্দাবনে যাওয়ার পর। বৃন্দাবনে যখন আমরা পৌঁছই, তখন ওই ঘড়িতে 7টা 7:30 বাজে, সন্ধে 7টা 7:30। তখন আমরা ওখানে হোটেল খুঁজছি। তবে ওখানে হোটেলগুলো কিন্তু খুব একটা ভাড়া না, মোটামুটি সবার কিন্তু পকেটের ভার বুঝেই ওখানে কিন্তু হোটেলগুলো পাওয়া যায়। তো সেরকম ভাবে আমরা একটু ভালো হোটেলের খোঁজ করি, করতে করতে খুবই ভালো একটা হোটেলে আমরা থাকি। তো বৃন্দাবনে যেখানে ছিলাম, ওখান থেকে আমরা পরের দিন সকালবেলা প্ল্যান করি নিধিবন ঘুরতে যাব। তো নিধিবন আমরা ঘুরতে যাব বলে রাতের বেলা আমরা হোটেলে যাওয়া মাত্রই খুব তাড়াতাড়ি প্রায় 8:30টার দিকেই সবাই ফ্রেশ হয়ে, আমরা কোথাও বেরোইনি সেদিনকে, তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নিই। কারণ যেহেতু আমাদের সাথে ঠাকুমা ছিলেন, তো ঠাকুমার যেটুকুনি বয়স হয়েছে, আমরা বেশি রাত করতাম না। আর এমনিতেও আমরা বাড়িতে প্রত্যেক দিনই মোটামুটি 9:30টার মধ্যে রাতের খাবারটা খেয়ে নিই। তো সেখানে ঘুরতে গিয়ে যখন ভাবলাম যে আমরা তো আর কোনো জায়গায় যাব না, তো রুমেই থাকবো, তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ আমরা যেহেতু অনেকটা জার্নি করে এসছি, সেখানে ঠিক মতো ট্রেনে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা হয়নি। তার জন্য আমরা রাত্রে 8:30টার সময় আমাদের রাতের খাবার সেরে আমরা শুয়ে পড়ি। রাতে আমাদের সাথে সে হোটেলে অদ্ভুত কিছু ঘটনা ঘটে, সেইগুলোই আজকে কিন্তু শেয়ার করবো। ঘটনাগুলো যে ঘটেছিল, ঘটনাগুলো আদেও ভৌতিক ছিল না অলৌকিক কোনো ছিল না দৈবিক ছিল, আজও আমরা বুঝতে পারিনি। তবে যেহেতু আমরা একটা পবিত্র স্থানে গেছিলাম, সেটা হচ্ছে বৃন্দাবন, তবে আমরা ভেবেছিলাম হয়তো হতে পারে কোনো দৈবিক ঘটনা। তবে কি ছিল আজকে সেই ঘটনাটাই শোনাবো। ঘটনাটা ঘটে রাত যখন 11টা বাজে, তখন আমাদের হোটেলের রিসেপশন থেকে একটি মহিলা আসে। হ্যাঁ, ওখানে হোটেলের রিসেপশনে কিন্তু অনেক মহিলা থাকে। তো সেরকমই একজন মহিলা আসে, এসে আমাদের গেটে নক করে। তখন আমার বাবা গিয়ে গেটটা যখন খুলে, তখন আমাদেরকে জানানো হয় যে আপনারা রাতের বেলা যদি বেরোতে চান, তাহলে পারে কিন্তু এখন বাইরে থেকে কোনো কিছু আনার হলে নিয়ে আসতে পারেন, কারণ 11টা 15-20 দিকে কিন্তু আমাদের রিসেপশনের যে গেট রয়েছে হোটেলে, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তো আমরা তখন বললাম
যে না, আমাদের বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই, আমরা সকালবেলায় বেরোবো, আপনাদের সকালে গেট কখন খোলা হবে? তখন বললো সকাল 5টার সময় আমরা নিচে গেট খুলে দিই। তো সেরকম ভাবে এইটাই বলার জন্য আসে। তখন প্রায় আমার ঠাকুমা, আমি, আমার মা সবাই ঘুমাচ্ছে, বাবাও ঘুমাচ্ছিল। গেটের টোকার আওয়াজ শুনে আমার বাবা কিন্তু উঠে যায়, যেটা শুয়ে শুয়ে আমরা শুনতে পারি। আর আমরা বিশাল বড় একটা রুম নিই, সেই রুমে ডবল বেড ছিল, সেখানে মোটামুটি আমরা 4 জন শুয়ে পড়ি। আমাদের কিন্তু ভালোভাবে হয়ে যায়, মা বাবা আমি আর আমার ঠাকুমা, 4 জন মানুষের জন্য রুমটা ভালোই বড় ছিল। এবার ঠিক রাতে যখন রিসেপশন থেকে সে মহিলাটি ঘুরে চলে যায়, তারপর আমার বাবা এসে শুয়ে পড়ে। যখন আমরা প্রায় অর্ধেক ঘুমিয়েই পড়েছি, তখন হঠাৎ করে ঠিক ঘড়িতে আনুমানিক সময়টা 2টো থেকে 2:30-এর মধ্যে হবে, এরকম সময় আমার ঠাকুমা কিছু একটা মুখে বিজ করে বলছে। তখন আমার মা উঠে বলল যে কি হলো, তো ঠাকুমার কি জ্বর আসলো? কারণ জ্বর আসলে অনেক সময় মানুষ ভুলভাল বকে। তো এতটা জার্নি করে গেছে, ঠাকুমার প্রায় তখন 82 বছর বয়স, মানে বুঝতেই পারছো একজনকে নিয়ে যাওয়াটা আমাদের পক্ষেও কিন্তু কতটা রিস্ক। কারণ ওনার কিন্তু তখন শরীরের গতিবেগ খুব একটা ভালো চলছে না। তো সেরকম ভাবেই আমিও উঠলাম, বাবা উঠে ঠাকুমার গায়ে হাত দিয়ে দেখলাম না, ঠাকুমার কোনো জ্বর আসেনি, ঠাকুমা ঘুমের মধ্যে আবোল তাবোল কিছু বকছে। তো আমার মা তখন হেসে বলল যে বৃন্দাবনে এসে হয়তো শ্রীকৃষ্ণের সাথে ঘুমের ঘোরে কথা বলছে ঠাকুমা। আমাকে বলল যে তুইও ঘুমিয়ে পড়। তো আবার আমরা শুয়ে পড়ি। ঠাকুমাও কিছুক্ষণ পর সেই বিছানি বন্ধ হয়ে যায়। তারপর ঘুমের মধ্যে আবারও ঠাকুমা ঠিক 30 মিনিট ব্যবধানে আবারও ওরকম বিজ করে কিছু বলছে। তারপর আমরা কিন্তু ঘুমিয়ে পড়ি। যখন ভোর 6টা বাজে, তখন প্রথম আমার বাবা ঘুম থেকে উঠে আমাকে ডাকলো, কিরে মিন্টু ওঠ, যাবি না নাকি কোথাও? 6টা বেজে গেল, চল। তো তখন আমিও উঠে সকালবেলা স্নান করলাম, বেশ গরম। তারপর মাও স্নান করে, যেহেতু উনি ঠাকুমার বয়স হয়েছে, তার জন্য ঠাকুমাকে অত তাড়াতাড়ি আমরা কিন্তু ডাকিনি, ঠাকুমা তখনও ঘুমাচ্ছে। এবার যখন সবাই একে একে স্নান করে উঠি, নতুন জামা কাপড় পরি, মন্দিরে যাব, তো বৃন্দাবনটা ঘুরবো। তখন আমার বাবা বলল আমরা তো 3 দিন বৃন্দাবনে আছি, তো আজকে আমরা নিধিবন যাব না, নিধিবনটা কালকে ঘুরবো। আজকে আমরা বৃন্দাবনের চারপাশে অনেক সুন্দর সুন্দর দেবদেবীর মন্দির আছে, সেগুলোই আজকে সারাদিন ঘুরবো। কারণ যেহেতু উনি ঠাকুমার অনেক বয়স হয়েছে, ঠাকুমাকে নিয়ে অনেক দূরে দূরে যাওয়াটা কিন্তু অনেকটা রিস্ক হয়ে যায়। কারণ আমরা কিন্তু দিনের দিন গেছি, রাতের বেলা গিয়ে কিছুটা সময় আমরা বিশ্রাম নিয়েছি, তাই জন্য আমার বাবা বলল আজকে আমরা বৃন্দাবনেই থাকি আর বৃন্দাবনে মন্দিরগুলো ঘুরি, যদি ঠাকুমার শরীর দেয় তাহলে আজকে অনেকগুলো মন্দির আমরা কভার করব। তারপর বলে আমার বাবা ঠাকুমাকে ডাকি, বললো মা ওটো স্নান করে নাও। তো সেরকম ভাবে ঠাকুমা একদম ফিট অ্যান্ড ফাইন। উঠে ঠাকুমা তো সেই প্রথমেই দাঁড়িয়ে ঠাকুরকে নমস্কার করে, যেটা প্রত্যেক দিন ঠাকুমা করে থাকে বাড়িতেও। তারপর ঠাকুমা চলে যায় স্নান করতে, স্নান করে ঠাকুমা বেরিয়ে আসে। তারপর আমরা চা খেলাম, খেয়ে চলে গেলাম আমরা মন্দিরে। আমরা প্রায় 3টে মন্দির আমরা ঘুরে দেখার পর ঠাকুমা দেখলাম বারবার যত মন্দিরে যাচ্ছি আর হাঁটতে পারছে না, বসে পড়ছে। ঠাকুমাকে বলছি চলো আমরা আরো মন্দিরে যাব, তবে ঠাকুমা বলছে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, চল আমরা বাড়িতে চলে যাই, মানে হোটেলের কথা বলছে। তখন আমার বাবা বলল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখনো তো হাতে 2 দিন আছে বৃন্দাবনে, তাহলে আমরা চলো হোটেলের রুমে চলে যাই। সেরকম ভাবে আমরা যখন হোটেলের রুমে আসি, তখন ঘড়িতে 3টে বাজে, দুপুর 3টের সময় এসে আমরা নিরামিষ, ওখানে সব জায়গায় নিরামিষ খাবার পাওয়া যায়, ওখানে কোনো রকম আমিষ খাবার কিন্তু পাওয়া যায় না। সেরকম ভাবে নিরামিষ আমরা ডাল ভাত পোস্ত, একটা সবজি, আলুর চিপস, চাটনি, জলপাই এগুলো খাই। খাবার পর শুয়ে পড়ি। আমরা একটুখানি জাস্ট খাটে পিঠটা ঠেকিয়েছি। আমার ঠাকুমা তখন বলল যে সন্ধেবেলা আমি গরম গরম সিঙ্গারা খাবো আর জিলাপি খাবো, যেগুলো কিন্তু আমার ঠাকুমা সচরাচর খেতে চান না,
বয়স হয়েছে বলে। বাড়িতে অনেক সময় নিয়ে আসলো, কিন্তু আমার ঠাকুমা এসব খাবার খান না। তবে জানি না, ওখানে গিয়ে হয়তো ওনার মনের ইচ্ছা ছিল। তো সেরকম ভাবে আমার বাবা সন্ধেবেলা আমাকে বলল, মিন্টু চল দেখি এখানে কাউকে জিজ্ঞাসা করি, স্থানীয় কাউকে, যে কচুরি, সিঙ্গারা, জিলাপি এগুলো কোথায় ভাজা হচ্ছে, তবে পাওয়া যায়, এইটুকুনি জানি। তো সেরকম ভাবে বৃন্দাবনের মানুষ কিন্তু সত্যি মানুষকে অনেক সাহায্য করে, আর মন খুব ভালো হয় তাদের। সেরকম ভাবে আমরা হোটেলের নিচে যাই। যাওয়ার পর বাইরে বেরিয়ে আমরা 2-4 জনকে জিজ্ঞাসা করতে, সামনেই ডান দিকে একটি গলি পড়ে, ওখানেই ভাজা হচ্ছিল। আর আমরা হোটেলের নিচ থেকেই সুন্দর কচুরি ভাজার গন্ধ কিন্তু পাচ্ছিলাম। সেরকম ভাবে ঠাকুমার জন্য 2টো সিঙ্গারা, 2টো জিলাপি নিই। আমার মাও খায়নি, আমিও খাইনি, বাবাও খায়নি। আমরা বাইরে বাবা ছেলে চা খাই। খাওয়ার পর রুমে আসি ঠাকুমার জন্য খাবার নিয়ে। তারপর ঠাকুমা ওগুলো খায়। অনেক করে আমাদেরও খেতে বলে, কিন্তু আমরা খাইনি। ঠাকুমা খাওয়ার পর রাতে ঠাকুমা কিন্তু আর কিছু খাইনি। ওইটাই খেয়ে ঠাকুমা তাড়াতাড়ি শুয়ে পড়ে। ঠাকুমা বলল, আমি আজকে ঠিক মতো বিশ্রাম নিই, তবে কালকে কিন্তু নিধিবন নিয়ে যাবি, আমার বাবাকে বলে। তখন আমার বাবা বলল, মা তুমি চিন্তা করো না, তোমাকে নিয়ে এসছি, শুধু তুমি ঘুরবি, কারণ তোমার ইচ্ছে ছিল বৃন্দাবন যাওয়ার, তাই জন্য তোমাকে বৃন্দাবন এনেছি। তুমি যদি চাও 3 দিনের জায়গায় 5 দিন থাকবে, তাহলে 5 দিনই থেকে যাব, কোনো অসুবিধা নেই। কারণ বারবার তো আর আসা হবে না, আর তোমারও বয়স হয়েছে, কারণ তোমাকে নিয়েও বারবার তো আর আসতে পারবো না। তো সেরকম ভাবেই কথাবার্তা হয়। তারপর রাতের বেলা ঠাকুমা ঘুমানোর পর আমরা রাতের বেলা নিরামিষ তরকারি আর রুটি খাই। সেদিন আমরা আর ভাত খাইনি। তারপর আমরা রাতের বেলা কিন্তু সবাই শুয়ে পড়ি। অদ্ভুত ভাবে এবার ঘটনা শুরু হলো। সেটা হচ্ছে, যখন রাত 12:30 বাজে, তখন আমরা সবাই ঘুমাচ্ছি। আর কারণ আমরা যেহেতু বাইরে গেছি আর সারাদিনটা ঘোরাঘুরি হয়েছে, শরীরে বিশ্রামটা খুব পরিমাণে দরকার। তো সেরকম ভাবে সবাই শুয়ে পড়ি। রাত যখন 12:30 বাজে, তখন আমাদের যে হোটেলের রুমের ব্যালকনিটা ছিল, ব্যালকনির ওখানে প্রথমে পায়ের নুপুরের শব্দ শুনি। শুধু আমি প্রথমে শব্দটা শুনেছি, সেইটা আমি ভেবেছিলাম, কিন্তু আমি কিছুক্ষণ পর বুঝতে পারি যেটা আমার ভুল ধারণা, যে শব্দটা শুনতে পাচ্ছি সেটা আমি না, আমার সাথে আমার বাবাও সেই শব্দটা শুনতে পাচ্ছে, তবে আমার মা কিন্তু পায়নি। 12:30টার সময় হঠাৎ ব্যালকনিতে কেউ যাওয়ার মতো কোনো রকম কিন্তু জায়গা নেই, যে ব্যালকনিতে কেউ উঠবে। সেরকম ভাবেই বেলকুনিতে ওঠার তো কোনো জায়গা নেই, কিন্তু বেলকুনিতে কেউ যেন হাঁটার শব্দ পাচ্ছি, তাও আবার পায়ে নুপুর পরে, বেশ ভালো পরিষ্কার ছুম করে নুপুরের শব্দ। কিন্তু রাত 12:30টার সময় এতটাই নিস্তব্ধ, পুরো ফাঁকা হয়ে গেছে সব জায়গায়, মনে হচ্ছে সবাই ঘুমাচ্ছে, শুধু আমি জেগে রয়েছি। যখন আমি শব্দটা খুব ভালো করে শুনছি, আমার প্রথমে প্রচন্ড ভয় লাগছিল। তারপর দেখলাম আমার বাবা উঠে বসে। আমার বাবা উঠে বসেছে দেখে আমার সত্যি কথা বলতে প্রচন্ড ভয় লেগে যায়, কারণ মনের মধ্যে কোথাও গিয়ে একটা ভয় আমার কাজ করছিল। বাবা উঠে আমাকে বললো, কি রে মিন্টু, তুই কি কিছু শব্দ শুনতে পাচ্ছিস? আমি বাবাকে বললাম, হ্যাঁ বাবা, তুমি শুনতে পাচ্ছ? তখন বাবা বলল, হ্যাঁ রে মিন্টু, কেউ মনে হচ্ছে মেয়ে ছেলে পায়ের নুপুর পরে হাঁটাহাঁটি করছে। এত রাতে হোটেলে কে হাঁটবে? আমি বললাম, হোটেলের ওই দিক থেকে না, দেখো আমাদের ডান সাইডে আমাদের যে হোটেলের ঝুল বারান্দা রয়েছে, সেখান থেকেই তো শব্দটা শোনা যাচ্ছে। আমার বাবা বললে, সর্বনাশ করেছে, কে এই রাতের বেলা হাঁটবে রে? আর ওখানে ওঠার মতো তো কোনো জায়গা নেই, কি ব্যাপার বলতো? তখন আমি বাবাকে বললাম যে, বাবা তুমি কিছু বলো না, চুপচাপ থাকো না, দেখো না শব্দটা কতক্ষণ হয়, না হলে পারে দেখবো খুনি গিয়ে। তো বাবা আমি চুপ করে বসে রয়েছি। মা ঠাকুমা বেশ কিন্তু ঘুমাচ্ছে, তাদের কিন্তু কোনো রকম সার নেই। এবার আমরা দুজন বসে বসে শব্দটা পরিষ্কার শুনতে পাচ্ছি। প্রায় 5 মিনিট 7 মিনিট হয়ে গেল। ওই শব্দটা মনে হচ্ছে ওই যে ঝুল বারান্দাটা রয়েছে, যেটা ব্যালকনি বলছি, মনে হচ্ছে কেউ যেন আস্তে আস্তে একবার যাচ্ছে একবার আসছে, কেউ যেন পায়চারি করছে ওই ব্যালকনি দিয়ে। তখন আমার বাবাকে বললাম, বাবা আমার না খুব ভয় লাগছে। তখন আমার বাবা বলল, হ্যাঁ বুড়ো পাঠা, 26 বছর বয়স হয়ে গেল, ভয় লাগছে, 2 দিন পর সংসার করবে, এখন ভয় লাগছে, চল তো
ব্যালকনির গেটটা খোল। আমি তখন বাবাকে বললাম আমি পারবো না, যদি তোমার দেখার হয় তুমি একটা কাজ করো, একা গিয়ে গেট খুলে দেখো, তবে পুরো কিন্তু গেট খুলবে না। তো আমার বাবা উঠলো, উঠে গেটের সামনে গেল, কিন্তু ওই ব্যালকনির গেটটা মানে ধরবে যে বাবার আর সাহসে কোলাচ্ছে না। বাবা বলছে থাক, যে ঘুরছে ঘুরছে, ভিতরে তো আসবে না, গেট তো ভিতর দিয়ে বন্ধ করা আছে। আমরা কিন্তু কথা ইশারায় ফিস ফিস করে বলছি। তখন বাইরে থেকে একটা মহিলার হাসির শব্দ শুনলাম, খুব হালকা একটা মৃদু, খুব মিষ্টি একটা হাসি আওয়াজ আমাদের কানে আসলো। তখন আমার বাবা বলছে সর্বনাশ করেছি, কে রে, আমরা কথা বলছি আমাদের কথা শুনে হাসছে। তখন আমার বাবা কোনো রকমে দৌড়ে এসে খাটের মধ্যে উঠে পড়ে, উঠে তখন বলল, মিন্টু নিশ্চয় হোটেলে ভূত আছে, না হলে বারে তো এরকম হবে না, আজকে কি ভূতের কবলে পড়লাম, আর কালকেও তো থাকতে হবে, 3 দিনের জন্য তো হোটেলটা বুক করলাম, কি হবে রে, আমরা কি করব। তখন বাবাকে আমি বললাম ইশারা করে যে বাবা চুপ, কথা বলো না, তুমি এত কথা বলছো কেন, চুপ করে থাকো না, তুমি ঠাকুরের নাম নাও, চলো কিছু হবে না। তখন বাবা আমি দুজনে বসে বসে শ্রীকৃষ্ণের নাম নিতে থাকি। ক্ষণ ধরে বাবা আমি শ্রীকৃষ্ণের নাম নিতে নিতে আস্তে আস্তে ওই যে পায়ের নুপুরের শব্দটা কোথাও গিয়ে যেন মিশে গেল। এই করে যখন আমি ফোনে দেখলাম সময়, তখন রাত 3:07। আমি তখন বাবাকে বললাম, বাবা কতক্ষণ ধরে আওয়াজ হলো, আমরা এতক্ষণ ধরে জেগেছিলাম, সকালবেলা যাবো কি করে। বাবা বললো চুপচাপ শুয়ে পড়, দরকার হলে একটু বেলা করেই বেরোবো। তো অনেকক্ষণ জাগতে জাগতে বাবা তো ঘুমিয়ে পড়ে, আমার প্রায় ভোর হয়ে যায়। যখন পাখির শব্দ বাইরে শুনতে পাচ্ছি তখন আমার চোখে ঘুম আসে, আমি সেরকম ভাবে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে যখন আমার বাবা ডাকে তখন বেলা 11টা বাজে। বাবা আমাকে বললো, কিরে মিন্টু ওঠ। আমি যখন উঠে বাবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছি, বাবা আমাকে ইশারা করে বলল কাউকে কিছু বলবি না। তখন আমি চুপচাপ রয়েছি। তখন আমার মা বলল যে সকাল 8টা দিয়ে তোকে আর তোর বাবাকে ডাকছি, তোরা কি রে রাতের বেলা কি জেগেছিলিস? বাড়িতেও তো এত বেলা পর্যন্ত শুস না। তখন আমার বাবা বলল, এই তুমি চুপ করো তো, ঘুরতে এসছি, হ্যাঁ একটুখানি ঘুরবো ফিরবো, ঘুমাবো, রেস্ট নেবো না, শুধু কি ঘুরবো, তাহলে কি শরীর ওঠে? না না, তুমি তোমার শাশুড়িকে ডাকো। তখন আমার ঠাকুমাকে আমার মা গায়ে হাত দিয়ে ডাকে। আমার ঠাকুমা একদম ফিট, তাড়াতাড়ি উঠে পড়ে। উঠে ঠাকুমা প্রথম বলল, তোর একটা কাজ কর, বস আমি স্নানটা করে আসি। আমার ঠাকুমা স্নান করতে গেল, আমরা বসে আছি। তখন আমার বাবা মাকে পুরো ঘটনাটা রাতে বলে, জানো তো রাতের বেলা মিন্টু আমি এই সব শব্দ শুনেছি, এরকম না হয়েছে। তখন আমার মা বলল, তোমরা বাপ বেটা দুজনে মিলে সব আবোল তাবোল গল্প বলছো, ওরকম কিছু হলে পায়ে নুপুরের শব্দ মেয়ে মানুষের আমি পেতাম না? হ্যাঁ আমি কি নেশা করে ঘুমাচ্ছিলাম? তখন আমি বাবাকে বললাম যে বাবা মাকে কোনো কথা আর বলো না, যখন বিশ্বাস করছে না থাক। তারপর সেদিনকেও আমাদের নিধিবনটা ঘোরা হয়নি, কারণ ওখান থেকে নিধিবন যেতে অনেকটা সময় লাগে, ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। তার জন্য সেদিনকেও আমাদের নিধিবনের প্রোগ্রামটা কিন্তু ক্যান্সেল করে আমরা আবারও ওই মন্দিরে ঘুরি, প্রেম মন্দির যাই, এগুলো ঘুরে হোটেলে চলে আসি। তবে আর বৃন্দাবনে সেদিনকে ভালো লাগছিল না। হয়তো ভালো লাগছিল না কারণ কোথাও গিয়ে রাতের অপেক্ষায় মন খারাপ হচ্ছিল, একটা ভয় লাগছিল যে রাতের বেলা আবার কি হবে। সেরকম ভাবেই রাত কিন্তু খুব তাড়াতাড়ি ভয়ে ভয়ে চলে আসে। রাতের বেলা আমি কিন্তু সেদিনকে আর কিছু খাইনি, কারণ আমার পেটটা ভার ছিল, কারণ বাইরে দিয়ে এসে খাই যখন তখন প্রায় 4টে বেজে যায়। সেরকম ভাবে রাতের খাওয়াটা আমি বাদ দিয়ে দিই। বাবা মা রুটি খায় আর আমার ঠাকুমা সেদিনকে চিড়ে খায়, চিড়ে দই খেয়ে রাতের বেলা শুয়ে পড়ে। তারপর রাতের বেলা যখন 1টা বাজে আমার বাবা আমাকে বলল যে মিন্টু রাতের বেলা যদি কোনো শব্দ তুই শুনিস তাহলে না আমাকে একটু ডাকবি, আজকে না বেলকনিটা খুলে দেখবো। তখন আমি বাবাকে জানালাম, ঠিক আছে তুমি এখন যাও, চুপচাপ শুয়ে পড়ো তো, 1টা বাজে, তুমি উঠে আমাকে এইসব বলতে এসছো, কিচ্ছু হবে না। কালকে কিছু হয়তো পাশের হোটেলে হচ্ছিল, হতে পারে রুমে, পাশের রুমেও এরকম হতে পারে, কেউ হয়তো পায়ের নুপুর পরে এসেছিল, তাই জন্য আমরা আওয়াজ শুনেছি, হয়তো সে হাঁটাহাঁটি করছিল, গরমকাল। আমার বাবা তখন বললো তাই যেন সত্যি হয়। যাই হোক,
তখনও কিন্তু আমার ঠাকুমা, আমার মা সবাই কিন্তু ঘুমাচ্ছে। এবার যখন বাবা শুয়ে পড়ে দেখলাম বাবা বেশ নাক ডাকছে, নাক ডাকার শব্দ হচ্ছে, কারণ বাবা ঘুমায়নি এতক্ষণ। আমি তো ফোন ঘাঁটছিলাম। তারপর আমিও ফোনটা পাশে রেখে চোখে ঘুম ঘুম আসে, শুধুমাত্র চোখটা বন্ধ করেছি। কিছুক্ষণ পর আবারও সেম আগের দিন রাতের মতো পায়ের নুপুরের শব্দ। সেদিনকে আমি চুপচাপ বসে বসে কিন্তু নুপুরের শব্দ শুনছি। দেখলাম বাবা অঘরে ঘুমাচ্ছে। নাক ডাকার শব্দ শুনে আমি বাবাকে কিন্তু আর ডাকিনি। আমি ভাবলাম যাকে, বাবা যখন শুনতে পাচ্ছে না নিজে থেকে, এমনিতে বাবা এত রাতে কোনো সময় ঘুমায় না, ভয়ে ভয়ে বাবার ঘুম হচ্ছিল না, 1টা বেজে গেছে, শুয়েছে, তো আমি বাবাকে আর ডাকিনি। তো সেদিন রাতে আমি ভাবলাম আজকে তো কোনো রকমের রাতটা আমরা কাটিয়ে দিই, কালকে সকালবেলা তো আমরা অন্য জায়গায় চলে যাব, কারণ আমাদের 3 দিনের জন্যই কিন্তু বৃন্দাবনে হোটেলটা বুক করা ছিল। তো সেরকম ভাবে আমরা ভাবলাম আজকে রাতটা আমি কোনো রকম কাটিয়ে দিই, তারপর তো আর কোনো অসুবিধা নেই। তো সেই ভেবে আমি চুপচাপ উঠে খাটের মধ্যে বসে আছি। প্রায় আওয়াজটা কিন্তু আস্তে আস্তে সেই পায়ের নুপুরের শব্দটা জোরে হতে থাকে। তখন আমি ভাবলাম যে চলেই তো যাব কালকে, কি ঘটছে একবার সেই বিষয়টা নিয়ে যদি না দেখি, সারা জীবন মনের মধ্যে কোথাও গিয়ে একটা আতঙ্ক থেকে যাবে। সারা জীবন ভাববো যে এরকম হয়েছিল, একবার তো দেখতে পারতাম, একটা আফসোস কোথাও গিয়েও তো কাজ করবে। সেরকম ভাবে মনে অনেক জোর নিয়ে আমি পা চিপে চিপে উঠি। তখন প্রায় ঘড়িতে আনুমানিক 1:45 হবে। আমি যখন উঠলাম, উঠে গেটের সামনে আসি, এসে একবার ভাবছি গেটের যে শিকলটা দেওয়া রয়েছে ভিতর থেকে, সেইটাকে ধরলাম। ভাবছি গেটটা খুলেই আমি তাড়াতাড়ি দেখবো বাইরে কি আছে। আবার ভাবছি না, যদি ওরকম কোনো জিনিস আমি দেখি, তাহলে যদি ওরকম কিছু ঘটে আমার সাথে, তাহলে আমি তো দেখি কি করব, হয়তো অজ্ঞান হয়ে যাব, হয়তো আমি মারাও যেতে পারি। অনেক রকম চিন্তা আসতে আমি আবার খাটে এসে চুপচাপ বসি। তারপরেও দেখি সেই শব্দটা কিন্তু বন্ধ হয় না, সমানে ওই পায়ের নুপুরের শব্দ, মনে হচ্ছে কেউ যেন বেলকুনিতে ঘোরাঘুরি করছে। এই শব্দটা কিন্তু অনবরত কনস্ট্যান্ট, যত রাত হচ্ছে তত কিন্তু শব্দটা জোরে হচ্ছে। কিছুক্ষণ পর বাবা কেসে উঠল। বাবার কাশির শব্দ শুনে আমি সত্যি বলছি প্রচন্ড চমকে উঠি, ভয়ের আতঙ্কের মধ্যে ছিলাম। তারপর বাবা দেখলাম চোখ খুলে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। আমি বাবার দিকে তাকিয়ে রয়েছি, কেউ কারোর সাথে কথা বলছি না, কিন্তু তখন আমি অনুভব করছি যে পায়ের নুপুরের শব্দটা বন্ধ হয়ে গেছে। তখন আমার বাবা বলল, কিরে মিন্টু, তুই বসে রয়েছিস কেন, উঠে, আবার কি কোনো শব্দ শুনলি? তখন আমি বাবাকে বললাম, বাবা এতক্ষণ ধরে তো সেটাই শুনছিলাম। বাবা আমাকে বললো, তুই ডাকিসনি কেন রে? বাবা উঠে তখন বললো, চল তো আজকে গেটটা খুলি। তখন আমি বললাম, বাবা তুমি একটা কাজ করো, তুমি সুইচ বোর্ডটা আছে, ঠিক সুইচের কাছটা হাত দেবে, আমি যখন ব্যালকনির গেটটা খুলবো তুমি তাড়াতাড়ি সুইচটা টিপে দেবে, আর লাইটটা জ্বলে উঠবে। যদি কিছু থাকে খারাপ জিনিস, সে তো লাইটে থাকবে না, আর যদি ওরকম কিছু না হয় তাহলে কিছুই না। তো বাবা সেরকম ভাবে বললো, ঠিক আছে চল। আমরা সেরকম ভাবেই কাজ করি। আমি গেটটা খুলি, বাবাও লাইটটা অন করে। যখন গেটটা খুললাম তখন দেখলাম ব্যালকনিতে কোনো কিছুই নেই, বাইরে গরম একটা হাওয়া আমার আর বাবার গায়ে এসে লাগলো। হয়তো সময়টা ছিল যেহেতু মার্চ মাস, হতে পারে বাইরে গরমের হাওয়ার যে লু চলে হয়তো সেটা চলছিল, তার জন্যই গরম হাওয়া বাবার আর আমার গায়ে এসে লাগে। তবে সেখান থেকে তো আমরা সকালবেলা সেই হোটেল ছেড়ে দিয়ে আমরা চলে যাই অন্যত্র। কিন্তু আমাদের আজও একটা প্রশ্নই হয়ে থেকে যায় যে সেদিনকে যে ঘটনা দুটো ঘটেছিল পরপর 2 দিন, সেটা আদৌ কি কোনো দৈবিক ঘটনা ছিল, কোনো অলৌকিক ছিল, না সেটা কোনো ভৌতিক ঘটনা ছিল, আমরা কিন্তু জানি না। তবে বাবা বলেছিল হোটেলের রিসেপশনে সেই বউটিকে জিজ্ঞাসা করবে, যে বউটি হোটেলের রিসেপশনেই থাকে তাকে জিজ্ঞাসা করবে, কিন্তু বাবার জিজ্ঞাসা করেনি। বাবা বললো দরকার নেই, যখন আমরা চলেই যাচ্ছি তখন থাক, জানার দরকার নেই, যে ছিল না ছিল কি দরকার আছে, লোকে হাসবে, তারপরে ঠাকুমারও বয়স হয়েছে, ঠাকুমাও মনে কি ভাববে,
ভয় পেতে পারে, সেই ভেবে কিন্তু জিনিসটা বাবা চাপা দিয়ে দেয়। কিন্তু আজও ভাবি 2020 থেকে আজ 2023 হয়ে 24 নতুন বছরে পা দিতে চলেছে, আজও আমাদের কাছে রহস্য হয়ে রয়ে গেছে বৃন্দাবনে সেই 2 রাত্রি আমাদের সাথে কি ঘটেছিল। যদি আজকে আমার সাথে একা জিনিসটা ঘটতো, যদি আমি একাই শুনতাম হাসির শব্দ, একাই শুনতাম পায়ের নুপুরের সেই শব্দ, তাহলে হয়তো ভাবতাম যে হতে পারে আমার মনের কোনো ভুল ধারণা ছিল। কারণ আমার বাবাও কিন্তু একদিন সেই শব্দ, হাসির আওয়াজ আমার বাবাও শুনেছিল। একটা মানুষের ভুল হতে পারে, দুটো মানুষ কিন্তু কখনোই একই সময় একসঙ্গে বসে ভুল কখনোই শুনতে পারে না। এইটাই ছিল আজকের সত্য ঘটনা, বৃন্দাবনে আমাদের সাথে ঘটে যাওয়া। দর্শক বন্ধু, তোমরা তো ঘটনাটা শুনলে, তোমাদের উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন করছি, তোমরাই বলো। হয়তো অনেকেই বৃন্দাবন গেছো তোমরা, আর অনেক রকম অভিজ্ঞতা ইউটিউবেও কিন্তু আমি শুনেছি বৃন্দাবনে গিয়ে এরকম। তবে তোমরা বলো যে হোটেলে ছিল, আজকে আমি ধরতে পারি সেই হোটেলটা ভৌতিক ছিল, বা সেই হোটেলটা কোনো ওখানে দৈবিক ঘটনা ঘটেছিল, হতে পারে আমাদের রাধারানী মা সে ঘুরছিল, এরকমও হতে পারে অন্য কিছু। তবে কি ছিল সেটা কিন্তু তোমরা কমেন্টসে জানিও, তোমাদের মতামত কি বলে। আজকে যেতে যেতে বলবো ঘটনাটা কেমন লাগলো, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো। আর হ্যাঁ, একটু ঠান্ডা লেগেছে, হতে পারে ভাষা তোমাদের কাছে একটুখানি পরিষ্কার নাও হতে পারে, একটু বুঝে নিও। আর বলবো ঘটনা পাঠানোর ঠিকানা সোনা বসাক 14 হচ্ছে আমার ইনস্টা আইডি, ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজ করে আমাকে ঘটনা শেয়ার করতেই পারো। আর হ্যাঁ, প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা আমাকে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো। আজকে আসবো, দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট, চলো।